আচ্ছা, চলুন আজকের আলোচনাটা শুরু করা যাক। আজ আমরা বাংলা সাহিত্যের খুবই শক্তিশালী একটা মাধ্যম, মানে উপন্যাসকে একদম ভেতর থেকে জানার চেষ্টা করব। দেখব যে কিভাবে এই শিল্পটা আমাদের জীবন আর সমাজকে নিজেদের মধ্যে তুলে ধরে। আলোচনার গভীরে যাওয়ার আগে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবি চলুন। আমরা তো কত রকমের গল্পই পড়ি বা শুনি, তাই না? কিন্তু সেগুলোর মধ্যে কোনটাকে আমরা উপন্যাস বলছি আর কেনই বা বলছি? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই কিন্তু আমাদের আজকের যাত্রাটা শুরু হবে। আমাদের এই বিশ্লেষণে আমরা মোট 4টে বিষয় দেখব। প্রথমে বুঝব উপন্যাস জিনিসটা আসলে কি, তারপর এর একটা সংক্ষিপ্ত ইতিহাস দেখব, এরপর আধুনিক রূপকার হিসাবে হুমায়ুন আহমেদকে নিয়ে কথা বলবো, আর সবশেষে তার লেখা অজ্ঞাতনামা উপন্যাসটার একটা গভীর বিশ্লেষণ করব। তাহলে আমাদের প্রথম ধাপ, উপন্যাস বলতে আমরা ঠিক কি বুঝি? চলুন এর মূল ধারণাটা একদম পরিষ্কার করে নেওয়া যাক। দেখুন, উপন্যাস কিন্তু কেবল একটা লম্বা গল্প না, এর একটা বেশ গোছানো কাঠামো আছে। এটা মানুষের জীবনের একটা সামগ্রিক ছবি তুলে ধরে। এখানে দুটো ব্যাপার খুব গুরুত্বপূর্ণ। এক হলো সুসংগঠিত কাহিনী, আর দুই হলো নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি। তার মানে কি? মানে হলো ঔপন্যাসিক শুধু ঘটনা বলে যান না, বরং সেই ঘটনাগুলোকে একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে সাজিয়ে আমাদের সামনে আনেন। এই কথাটা উপন্যাসের সারমর্মকে কি দারুণভাবে প্রকাশ করে, তাই না? উপন্যাস হলো জীবনের আয়না, যে আয়নায় আমরা শুধু নিজেদের মুখ দেখি না, বরং আমাদের গোটা সমাজ, তার নিয়মকানুন, সম্পর্কের টানাপোড়েন আর ভেতরের দ্বন্দ্বগুলোকেও স্পষ্ট দেখতে পাই। আর এটাই কিন্তু উপন্যাসের সবচেয়ে বড় শক্তি। একটা মজার প্রশ্ন হলো, উপন্যাস অন্য শিল্প থেকে ঠিক কিভাবে আলাদা? ধরুন একটা নাটক, সেটা হয়তো জীবনের কোনো একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়। আমার একটা কবিতা, সেটা হয়তো কোনো গভীর অনুভূতিকে প্রকাশ করে। কিন্তু একটা উপন্যাস চেষ্টা করে জীবনের সমগ্রতাকে ধরতে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত একটা চরিত্রের বা একটা সমাজের হয়ে ওঠার বা বদলে যাওয়ার পুরো প্রক্রিয়াটাকে তুলে ধরতে। এ কারণেই উপন্যাসের ক্যানভাসটা অনেক বড় হয়। বেশ, উপন্যাস কি তা তো বোঝা গেল। চলুন এবার আমাদের আলোচনার দ্বিতীয় ধাপে যাই। কিভাবে এই শিল্পটা বাংলা সাহিত্যে তার জায়গা করে নিল, সেই ইতিহাসটা খুব সংক্ষেপে একটু দেখে নেওয়া যাক। বাংলা উপন্যাসের জন্ম কিন্তু ঔপনিবেশিক কালে, যখন পাশ্চাত্য সাহিত্যের সঙ্গে বাঙালি পাঠকদের নতুন করে পরিচয় ঘটছে। ইংরেজি উপন্যাসের যে গঠন, তার যে রীতি আর বিষয়বস্তু, সেগুলো আমাদের লেখকদের দারুণভাবে অনুপ্রাণিত করেছিল। আর সেই অনুপ্রেরণা থেকেই বাংলা উপন্যাসের পথ চলা শুরু হয়। বাংলা উপন্যাসের ইতিহাসে এই ৩জন পথিকৃতের অবদান বিশাল। বঙ্কিমচন্দ্র দুর্গেশনন্দিনী দিয়ে এর কাঠামোটা তৈরি করলেন। রবীন্দ্রনাথ তাতে যোগ করলেন গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, যা বাংলা উপন্যাসকে একেবারে একটা নতুন উচ্চতায় নিয়ে গেল। আর শরৎচন্দ্র সাধারণ মানুষের সুখ দুঃখ আর সামাজিক অবিচারকে উপন্যাসের বিষয়বস্তু করে তাকে সাধারণ পাঠকের একদম কাছে পৌঁছে দিলেন। ১৯৪৭ সাল, এটা ছিল একটা বিরাট পরিবর্তনের সময়। দেশভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানের লেখকদের লেখার ধরন, তাদের বিষয়বস্তু সবই কিন্তু বদলে যেতে শুরু করে। তাদের লেখায় এই নতুন অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষা, সংগ্রাম আর আত্মপরিচয়ের খোঁজটা ফুটে উঠতে থাকে। আর সেখান থেকেই জন্ম নেয় বাংলাদেশের উপন্যাসের একটা স্বতন্ত্র ধারা। বাংলাদেশের উপন্যাসের বিষয়বস্তুতে একটা দারুণ বৈচিত্র্য দেখা যায়। এখানে যেমন গ্রামের সাধারণ মানুষের কথা আছে, তেমনই আছে শহরের মধ্যবিত্ত জীবনের জটিল সব গল্প। আর সবচেয়ে বড় জায়গা জুড়ে আছে আমাদের মহান মুক্তিযুদ্ধের গৌরব আর বেদনার ইতিহাস। এর পাশাপাশি মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এবং রাজনৈতিক প্রেক্ষাপটও কিন্তু লেখকদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। চলুন এবার আমাদের আলোচনার ফানেলের আরও গভীরে প্রবেশ করি। বাংলা উপন্যাসের এই বিশাল ইতিহাস থেকে আমরা এবার এমন একজনের দিকে নজর দেব, যিনি আধুনিক বাংলাদেশের সাহিত্যকে বিপুলভাবে প্রভাবিত করেছেন। হুমায়ুন আহমেদ শুধু একজন লেখক ছিলেন না, তিনি ছিলেন একজন গল্পকথক, একজন জাদুকর। তার লেখার সবচেয়ে বড় বৈশিষ্ট্য কী ছিল জানেন? এর সরলতা। তিনি খুব সাধারণ ভাষায় মানুষের মনের গভীরতম কথাগুলো বলে ফেলতে পারতেন। তার তৈরি করা চরিত্রগুলো, যেমন ধরুন হিমু বা মিসির আলী, এরা তো আমাদের নিজেদেরই প্রতিচ্ছবি, তাই না? তিনি মধ্যবিত্ত জীবনের ছোট ছোট আনন্দ, বেদনা আর অদ্ভুত সব মুহূর্তকে তার লেখায় অমর করে রেখে গেছেন।
আর এখন আমরা আমাদের আলোচনার একদম কেন্দ্রবিন্দুতে পৌঁছে গেছি। আমরা হুমায়ুন আহমেদের একটা অসাধারণ উপন্যাস অজ্ঞাতনামা বিশ্লেষণ করে দেখব কিভাবে একটা উপন্যাস একটা গোটা জাতি আর সময়ের দর্পণ হয়ে উঠতে পারে। উপন্যাসটা লেখা হয়েছে ১৯৭১ সালের পটভূমিতে। ভাবুন তো সময়টা, একটা অস্থির সময়, যখন একটা জাতির জন্ম হচ্ছে, যখন পরিচয় নিয়ে সংকট একেবারে চরমে। ঠিক এই রকম একটা উত্তাল সময়েই অজ্ঞাতনামার গল্পটা বোনা হয়েছে। তাহলে এর মূল বিষয়টা কি? উপন্যাসের নায়ক মেজর আশজাদ পাকিস্তান আর্মিতে কাজ করেন, কিন্তু তিনি একজন বাঙালি। যুদ্ধ শুরু হলে তার সামনে একটা ভয়াবহ প্রশ্ন এসে দাঁড়ায়, তিনি কোন পক্ষে, তার দেশ কোনটা, তার পরিচয় আসলে কি? এই যে ব্যক্তিগত সংকট, এর মধ্য দিয়েই হুমায়ুন আহমেদ পুরো বাঙালি জাতির সেই সময়কার অস্তিত্বের সংকটটাকে তুলে ধরেছেন। এই উপন্যাসটার মূল শক্তি কিন্তু তিনটে উপাদানের মিশ্রণে লুকিয়ে আছে: ইতিহাস, মনস্তত্ত্ব এবং পরিচয়ের সন্ধান। এই তিনটে জিনিস মিলেই অজ্ঞাতনামাকে একটা সার্থক উপন্যাসে পরিণত করেছে। এটা শুধু যুদ্ধের গল্প না, এটা যুদ্ধের কারণে মানুষের মনের ভেতরে যে ভাঙচুর হয় তারও গল্প। আর এখানেই তো উপন্যাসের সার্থকতা। মেজর আশজাদের গল্পটা পড়তে পড়তে আমরা আসলে ১৯৭১ সালের লক্ষ লক্ষ মানুষের দ্বিধা, যন্ত্রণা আর আত্মত্যাগের কথাই ভাবি। একজন ব্যক্তির ভেতরের যুদ্ধটা এভাবেই একটা দেশের স্বাধীনতা যুদ্ধের প্রতীক হয়ে ওঠে। আলোচনার শেষে আবার সেই শুরুর প্রশ্নটাই কিন্তু সামনে চলে আসে। কিভাবে একজন লেখকের কলমে উঠে আসা একটা কাল্পনিক চরিত্র বা একটা গল্প একটা গোটা জাতির ইতিহাস আর আবেগের ধারক হয়ে ওঠে? অজ্ঞাতনামা তার একটা অসাধারণ উদাহরণ। এভাবেই সাহিত্য কিন্তু ব্যক্তি আর সমষ্টিকে একটা সুতোয় গেঁথে ফেলে।